ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। রামায়ণ মহাভারতকে কেবলমাত্র মহাকাব্য বলিলে চলিবে না, তাহা ইতিহাসও বটে। ঘটনাবলীর ইতিহাস নয়, কারণ সেরূপ ইতিহাস সময় বিশেষকে অবলম্বন করিয়া থাকে। রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস। অন্য ইতিহাস কালে কতই পরিবর্তিত হইল, কিন্তু এই ইতিহাসের পরিবর্তন হয় নাই। ভারতবর্ষে যাহা সাধনা, যাহা আরাধনা, যাহা সংকল্প, তাহারই ইতিহাস। এটা কে বলছেন, কে লিখছেন? লিখছেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। প্রাচীন সাহিত্য গ্রন্থে তিনি একথা লিখছেন যে শুধুমাত্র এটাকে মহাকাব্য নয়, ইতিহাস বলুন। অযোধ্যার রাম ছড়িয়ে রয়েছে গোটা দেশে। 22 জানুয়ারি সেই অযোধ্যাতেই রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সাজো সাজো রব অযোধ্যায়। গোটা বিশ্ব মুখিয়ে আছে এই বিশেষ দিনটার জন্য। রাম নামে গোটা দেশ যখন এক হচ্ছে, তখন ধর্ম বর্ণের বিভেদ মুছে যাচ্ছে। যখন সেই সময় বিরোধী, তখন তার মধ্যেও রাজনৈতিক অঙ্ক কষতে ব্যস্ত। তার মধ্যে তারা অঙ্ক কষছে। এখন শুরু হয়েছে আমন্ত্রণ নিয়ে রাজনীতি। নয়া রাজনীতি হচ্ছে রাম মন্দির নিয়ে, তা হলো আমন্ত্রণ রাজনীতি। যদিও আমন্ত্রণ রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করলে তাহলে রাম মন্দির কেন? একাধিক জিনিস রয়েছে, কখনো মেট্রো রেল রয়েছে, কখনো শিলান্যাস রয়েছে। একাধিক জায়গা আমন্ত্রণ রাজনীতি পুরনো নয়, নতুন। মানে নতুন নয়, এটা পুরনোই বলা যেতে পারে। কিন্তু এই রাজনীতিও চলে আসছে, মানে কোথাও কিছু বাদ থাকবে না। রাম মন্দিরকে কেন্দ্র করে এখন শুরু হয়েছে আমন্ত্রণ রাজনীতিও। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা। বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। রাম মন্দির উদ্বোধনে না যাওয়ার কথা ঘোষণা করেছে বাম কংগ্রেস, একই পথে তৃণমূলও। আর এখানে উঠছে প্রশ্ন, কেন রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারছে না রাজনৈতিক দলগুলো? রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি ভবানী দাস মহারাজ কি বলছেন। আজকে শুরুতে দেখাবো পুরীর দ্বৈতাপতি ভবানী দাস মহারাজের বার্তা, তারপর আসবো আসল টপিকে। আপনি যেটা বলছিলেন যে কখনো ধর্মের মধ্যে, কখনো আবেগের মধ্যে, বিশ্বাসের মধ্যে ভক্তের, তার মধ্যে রাজনীতি আসা উচিত নয়। কিন্তু আমরা দেখছি এখন যে সময়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আমরা, প্রত্যেকটা ক্ষেত্রে যেন রাজনীতি আসছে। বিশেষত দেশের যদি ক্ষেত্রে আমরা দেখি, এই রাজনৈতিক দল তারা বলছেন আমরা বয়কট করলাম, আমরা যাব না। ওই রাজনৈতিক দল তারা বলছেন আমরা বয়কট করলাম, আমরা যাব না। এইখানে রাজনীতিকরণ, এখানে এই না যাওয়া বা এই রকমভাবে প্রত্যেক মুহূর্তে একটা আবেগ নিয়ে সমালোচনা, সেটা কি মনে হয় কোথাও যে সেইটা কোথাও আমাদের দেশকে ভাঙছে না? নাকি এই যে এক রাম নামে গোটা দেশ এক হয়ে যাচ্ছে, এই সময় এক হয়ে যাওয়াটাই তো বোধহয় সমস্ত রাজনৈতিক দলেরও কর্তব্য ছিল। पार्टी सर्वोपरि नहीं है, ठीक। राम भगवान सर्वोपरि है। थोड़े दिन के लिए पार्टी से हम हट जाएंगे, पार्टी का जो ब्रांड नेम को अलग करेंगे, राम भगवान के चरणों में अपना माथा टेकते हुए, उनका गुण गाते हुए ये कार्यक्रम को आगे बढ़ाएंगे। 22 तारीख चला जाएगा, उसके बाद आप पार्टी का कार्य करिए। लेकिन निवेदन ये है, महाप्रभु का इस कार्यक्रम को करने के लिए भारत का समस्त जनता, भारत का समस्त भक्त एकजुट होना चाहिए। পুরীর দ্বৈতাপতি মহারাজ বলছেন যে 22 তারিখটা চলে যাক, তারপর আপনারা আবার রাজনীতি করবেন। 22 তারিখটাকে সামনে রেখে অন্তত কটা দিন রাজনীতিতে আপনারা বিরতি নিন, একটু বিরতি নিন, একটু ব্রেক নিন, তারপর না হয় রাজনীতি করবেন। কিন্তু 22 তারিখ অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা, রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন না হয় নাইবা করলেন রাজনীতি। সারা বছর সব সময় না হয় নাইবা হলো রাজনীতি। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, চোরা না শোনে ধর্মের কাহিনী। আমাদের দেশের বিরোধী দলগুলো, বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস, তারা এর মধ্যেই বিভেদ, বিরোধ দেখতে শুরু করে দিয়েছেন, শুরু থেকেই দেখছেন। পরম তীর্থধাম পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতাপতি যখন এমন আহ্বান জানাচ্ছেন, তখন এই রাজ্যের
শাসক দল তারা কিভাবে দেখছেন এই আমন্ত্রণকে? কারণ আমন্ত্রণ তো সবার কাছে এসেছে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ সবার কাছে গিয়ে পৌঁছেছে আমন্ত্রণ। কারণ আবারও বলছি, যেটা চিরকালীন হয়ে এসেছে, অর্থাৎ রামকে ভারত থেকে আলাদা করা যায়নি, ভারতকে রাম থেকে আলাদা করা যায়নি। সেই রাম মন্দির নিয়ে এত এত যখন রাজনীতির আগুন এখনো পর্যন্ত জ্বলছে, তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই আমন্ত্রণপত্র সবার কাছে গেছে। শাসক দলের এই রাজনীতি নিয়ে পাল্টা সরব হয়েছে বিজেপিও। দেখুন কি বলছেন তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখাবো। ভারতবর্ষের 4 জন শঙ্করাচার্য যারা হিন্দু ধর্মের ধারক এবং বাহক, তারা প্রকাশ্যে বলেছেন কেউ এই অনুষ্ঠানে যাবেন না। তার কারণ তারা বলেছেন যেভাবে প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে সেটা অনৈতিক। প্রাণ প্রতিষ্ঠা করার অধিকার একমাত্র মন্দিরের সেবায়িতেরই আছে। সেটা প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী যেভাবে রাজনৈতিক মেরুকরণের করার জন্য এবং যেভাবে সস্তার রাজনৈতিক চমক দেওয়ার জন্য যে কাজ তিনি করছেন, এবং যেভাবে একটা অর্ধসমাপ্ত মন্দিরের দ্বারোদ্ঘাটন করছেন শুধু নির্বাচনকে সামনে রেখে, যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা এই অনুষ্ঠানে যাবে না বলে জানিয়েছে, তাদেরকে বিজেপি বলছে হিন্দু বিরোধী। তাহলে সব থেকে বড় প্রশ্ন ওঠে, তাহলে এই 4 জন শঙ্করাচার্য যারা হিন্দু ধর্মের ধারক এবং বাহক, তাদেরকেও বিজেপি কি হিন্দু বিরোধী বলছে? কোনো জায়গা নেই, যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারতবর্ষ সনাতনীদের জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়। বাবা লোকনাথ ব্রহ্মচারী থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কর্মভূমি, জন্মভূমি এবং তাদের সমস্ত আশীর্বাদ এই সনাতনের মাটিতে আছে। তাই পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা। এখানে এইসব যারা বলবেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ রাম মন্দির কারো একার নয়, সকলের, গোটা ভারতবর্ষের। এই বাংলায় জয় শ্রীরাম স্লোগানকে রাজনীতি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। রাম পুজোয় পুলিশের অনুমতি পাওয়া যায় না বলে অভিযোগ উঠছে। এই বাংলাতে রামধনু রংধনু হয়ে যায়। গোটা বিশ্ব যে রাম মন্দিরের দিকে তাকিয়ে রয়েছে, সেই রাম মন্দিরকে গিমিক বলে মনে করেছে তৃণমূল কংগ্রেস। প্রশ্ন হচ্ছে, নিজস্ব রাজনৈতিক দলের নিজস্ব মতামত হতেই পারে। কোনো রাজনৈতিক দলের মনে হতেই পারে যে আমরা রামধনু লিখব না, আমরা রংধনু লিখব। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী মনে হতেই পারে যে রাম মন্দির নিয়ে যে হইচই চলছে সেটা একটা গিমিক ছাড়া আর কিছুই না, নির্বাচনের আগে মনে হতেই পারে। আমাদের দেশ, আমাদের গণতন্ত্র সেই মনে হওয়ারও অধিকার আমাদের দেয়। কিন্তু প্রশ্ন কোথায় ওঠে? প্রশ্ন রাজ্যের শাসক দল রাম মন্দির নিয়ে কি বলছেন সেখানে নয়। প্রশ্ন কেন রামধনু বা জয় শ্রীরাম স্লোগানে আপত্তি তা নিয়েও নয়, কারণ সেটা অনেক কম বেশি অনেকটাই জানা হয়ে গিয়েছে। প্রশ্ন তখন যখন একটি রাজ্যে নির্বাচিত শাসক দলের মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে যখন প্রতিষ্ঠা হচ্ছে রাম মন্দির, তখন তাকে গিমিক বলছেন, অথচ নিজের রাজ্যের ক্ষেত্রে তার অবস্থান উল্টো হচ্ছে। তখন মনে হয় যে আসলে যে আঙুল তিনি তুলছেন, আমরা বলি না একটা আঙুল তুললে অনেকগুলো আঙুল, 4টে আঙুল নিজের দিকে থাকে, তো আসলে যে অভিযোগ তিনি তুলছেন, তাহলে কি সেই একই অভিযোগে বিদ্ধ তার বক্তব্য? সম্প্রতি নবান্নে সাংবাদিক বৈঠক হয়ে গেল। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন? যারা বলে আসছেন এই রাম মন্দির গিমিক, যারা বলে আসছেন রাম মন্দির ভোটের দিকে তাকিয়ে করা হচ্ছে, যারা বলছেন রাম মন্দিরের এই উদ্বোধনে আমরা যাব না, বয়কট করতে পারি, আরও অনেক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারা তাদের নির্বাচিত সরকার আর সেই সরকারের প্রধান মুখ্যমন্ত্রী তিনি নবান্নের সাংবাদিক বৈঠকে বসেই বাংলার মন্দির উন্নয়নের জন্য কত কোটি টাকা খরচ করেছে সরকার এবং কোন কোন খাতে খরচ করা হয়েছে তার ফিরিস্তি দেন। বিশ্বাস হচ্ছে না আপনার? আপনার কথা মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মন্দির টন্দির উন্নয়ন, মন্দির তৈরি হওয়া এইসবের একেবারেই পরিপন্থী। কারণ তার দলের একজন তরুণ যুবা নেত্রী তিনি বলছিলেন যে মন্দির তৈরি হয় নাকি সেখানকার সিঁড়িতে বাটি হাতে ভিক্ষা করার জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবছেন? আগে হ্যাঁ, সম্প্রতি নবান্নের বৈঠকে
700 কোটি টাকা খরচের হিসেব দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1-2 কোটি নয় দাদা, 700 কোটি। কালীঘাট মন্দিরে 165 কোটি। দীঘায় পুরীর অনুকরণে জগন্নাথ মন্দির হচ্ছে, সেখানে খরচ হয়েছে কত? মুখ্যমন্ত্রী বলছেন 205 কোটি। কচুয়া লোকনাথ মন্দির তৈরি হচ্ছে কচুয়ায়, কচুয়া ধাম, সেখানে কত কোটি খরচ করা হয়েছে? 9 কোটি। চাকলাতেও লোকনাথ মন্দির তৈরি করা হচ্ছে, সেখানে খরচের জন্য বরাদ্দ হয়েছে 15 কোটি। জলপেশ মন্দির তৈরি হয়েছে, সেখানে তার জন্য খরচ হয়েছে 31 কোটিরও বেশি। এছাড়াও আরও যে তালিকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে রয়েছেন হুগলির তারকেশ্বর, বীরভূমের তারাপীঠ, কঙ্কালীতলা, বক্রেশ্বর, ফুল্লরা মন্দির, জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির, কোচবিহারের মদন মোহন মন্দির। তালিকা লম্বা। শোনাবো দুটো বক্তব্য, অযোধ্যায় রাম মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং বাংলায় মন্দির নির্মাণ নিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই মন্তব্য। দুটো বক্তব্যই মন দিয়ে শুনুন আর নিজেরা প্রশ্ন করুন, আমাকে জানান দুটো বক্তব্যই কি একই মানুষের মনে হচ্ছে? দুটো বক্তব্য কি একে অপরের পরিপন্থী, বিপরীত মনে হচ্ছে না আপনার? দেখুন। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য 700 কোটি টাকার উপর খরচ করেছি। যদি কয়েকটা আপনাদের কাছে বলি, এবার কালীঘাট মন্দির হচ্ছে, কিভাবে হকার সরিয়ে তাদের অ্যাডজাস্ট করে কাজটা করা হচ্ছে। আমি মেয়র এখানে আছে, আমি বলবো কাজটা যাতে দ্রুত হয়। কালীঘাট টেম্পলের জন্য 165 কোটি টাকা খরচ হচ্ছে। জগন্নাথ ধাম এক দীঘা নিক্ষ করছে, এটাতেও প্রায় আমরা 205 কোটি টাকা খরচ করছি। এছাড়াও অনেক আছে, কচুয়া, চাকলা 9 কোটি 15 কোটি আমরা দিয়েছি। তাছাড়া মহেশ আমরা ডেভেলপ করেছি। ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি। রেনোভেশন ও বিউটিফিকেশন তারকেশ্বর টেম্পল করেছি, আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট সার্ভিস করেছি। বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, নদিয়া বলুন, আপনার তারাপীঠ যেমন আছে, আমরা এবার ফুল্লরা মন্দিরের জন্য 1 কোটি টাকা দিয়েছি। আমরা নরহাটেশ্বরী টেম্পলের জন্য 1.17 কোটি টাকা দিয়েছি। 1.17 লাখ, 1 কোটি 17 লাখ। আশা করি আপনারা শুনলেন বক্তব্য, দুটো বক্তব্য শোনালাম এবং আশা করি স্পষ্ট হলো জায়গায় পার্থক্যটা কতটা ভয়ঙ্কর হচ্ছে। এই জায়গা থেকে আমি প্রশ্ন তুলে আজকের ডিবেট শুরু করব যে সত্যি সত্যি যদি মন্দির নিয়ে এই ধরনের মন্তব্য রাজ্যের শাসক দলের তরফে থেকে ছুটে আসে, ধেয়ে আসে বিভিন্ন সময়, তাহলে এই লম্বা খতিয়ান কেন, এই এত টাকার ফিরিস্তি কেন? আর্থিক যে রাজ্যের তরফ থেকে আইনজীবী হলফনামা দিয়ে বলছে যে দিতে গেলে রাজ্য দেউলিয়া হয়ে যাবে, যে রাজ্যে নিয়োগ নেই, সরকারি কর্মচারীদের ডিএ নেই, শিক্ষিত বেকারের চাকরি নেই, যে রাজ্যের 700 কোটি টাকা, 700 কোটি। আর তৃণমূলের নেতারা বলছেন যে অযোধ্যায় মন্দির হলে বাটি হাতে বসতে হবে। কেউ গিয়েছেন, তারা বলছেন যে রাম নাকি শ্রীরাম নাকি বিপিএল তালিকাভুক্ত, এটা বলতেও ছাড়ছেন না। শোনাবো সায়নী ঘোষ এবং শতাব্দী রায়ের
ছোট্ট বক্তব্য, তারপর শুরু করবো সোজাসুজি স্বর্ণালীর সোজাসুজি ডিবেট। মন্দির বানান তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই, তো পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি, মানে রাম বোধহয় বিপিএল, তাই না? আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি, রামকেও আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি। এবার রামের ছেলে যদি দপকুশকে একটা করে দেওয়া যায় তাহলে একটা পূরণ হবে। এই হচ্ছে বিভিন্ন সময়ের প্রতিক্রিয়া, আরও অনেকের প্রতিক্রিয়া লম্বা আসতেই থাকছে। পরে আরও একজন নেতার বক্তব্য শোনাবো, তিনিও গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, কারণ যতই রাম মন্দিরের দিন ঘনিয়ে আসছে দেবটুডের বক্তব্য শোনাবো। তবে তার আগে চলে আসে আজকে ডিবেট, যেটা নিয়ে আমি শুরু করেছিলাম আজকে আলোচনা ডিবেট। যারা যারা রয়েছেন এই মুহূর্তে সোজাসুজি স্বর্ণালীর ডিবেটে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবাশিস চৌধুরী, রয়েছেন সমাজকর্মী এবং শাসকের পক্ষে যিনি বলবেন বাদল দেবনাথ, রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এবং রয়েছেন মহানির্বাণী আখড়ার তরফ থেকে স্বামী পরমাত্মানন্দ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরু করবো প্রথমে আজকে বাদলবাবুকে দিয়ে। বাদলবাবু, 700 কোটি টাকা, 1-2 কোটি হলে তাও হতো। যদি রাম মন্দির নিয়ে এই ধরনের মন্তব্য ঝাঁকে ঝাঁকে আসে, যেখানে সায়নী ঘোষ বলছেন বাটি হাতে, শতাব্দী রায় বলছেন বিপিএল তালিকাভুক্ত, আরও অনেক ধরনের কথা আরও ক্রমাগত আসতে থাকছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবং খোদ মুখ্যমন্ত্রী তিনি নিজে বলছেন রাম মন্দির নাকি একটা গিমিক, তাহলে এত যে মন্দিরের ফিরিস্তি তিনি নিজে দিচ্ছেন, 1-2 কোটি নয় 700 কোটি টাকা খরচের খতিয়ান দিচ্ছেন, তাহলে সেটাকে কি আমরা গিমিক হিসেবে ধরবো নাকি উন্নয়ন হিসেবে ধরবো, কোনটা? তোমার ইস্যুটা হচ্ছে আজকে রামকে নিয়ে, ভগবান বিষ্ণু সপ্তম অবতার হচ্ছে রাম, অষ্টম অবতার শ্রীকৃষ্ণ, নবম অবতার বলরাম, দশম অবতার হচ্ছে কল্কি, এখনও আসেনি, এসে গেছেন হয়তো, ঘোর কলি চলছে। তাই ভগবান বিষ্ণুর যখন নাম নিয়েছো, তাই ভগবান বিষ্ণুর নাম দিয়ে শুরু করবো। ওং নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। পাপোঘম পাপ করম পাপাত্তা পাপ সম্ভব ত্রাহিমান পুণ্ডিকাং সর্ব পাপ হর হরি। ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু, ওং নমো বিষ্ণু। প্রথম হচ্ছে তুমি কাল থেকে প্রচার করেছিল, আজকেও দেখালে তোমার প্রোগ্রামে দেখালে, তোমার প্রোগ্রামে দেখালে পুরীর প্রধান পুরীতের প্রধান পুরীতের আমি শেষ করি স্বর্ণালী, শেষ করি আমি প্রধান পুরীতের বক্তব্য কাল থেকে শোনাচ্ছ। আমি বলিনি প্রধান পুরীতের বক্তব্য শোনাচ্ছ, কিন্তু পুরীর যে শঙ্করাচার্য তার বক্তব্যটা কিন্তু কাল থেকে তোমরা প্রচার করোনি। পুরীর শঙ্করাচার্য বলেছেন যেহেতু মন্দির সম্পূর্ণ হয়নি, মন্দির যদি সম্পূর্ণ না হয়ে থাকে, হিন্দু সনাতন ধর্মের 18টা পুরাণ, 24টা উল্টো পুরাণ, 2টো উপপুরাণ, রামায়ণ মহাভারত এবং তার সঙ্গে 6 বেদ সংহিতা, এইগুলোকে নিয়ে যদি দেখা যায় তাহলে মন্দির সংস্কার না করে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না, সে রামলালা হোক যাই হোক। এখন প্রশ্নটা হচ্ছে মন্দির সংস্কার 700 কোটি সংস্কার মন্দির যে করেছে মমতা ব্যানার্জি, সেটা সারা বাংলার আপামর কোনো ইলেকশনকে কেন্দ্র করে নয়, এবং সমস্ত ধর্মের মানুষের উন্নয়ন হোক, উৎসব হোক, সবাই আনন্দে থাকুক সেই চিন্তাভাবনা করেছেন। আর এখানে যে রাম মন্দিরটা যেটা 22 তারিখ যে উদ্বোধন হচ্ছে, 4 শঙ্করাচার্যকে বাদ দিয়ে যারা সনাতন ধর্মের ধারক ও বাহক এই মুহূর্তে কলিযুগে, তাদেরকে বাদ দিয়ে হচ্ছে তারা প্রস্তুত যেতে অনিচ্ছুক। কারণ হচ্ছে তারা রাম মন্দির পুনর্নির্মাণ হয়নি এবং সংস্কারও সম্পূর্ণ হয়নি, কিন্তু সেখানে 22 তারিখ কী করে রামলালা প্রতিষ্ঠা হয়। আর সবচেয়ে বড় কথা, যে প্রশ্নটা আমাদের আছে, আমাদের দিদি বলেই দিয়েছে রামকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, রাম মন্দির হতেই পারে। কারণ দীঘাতে আমরা কি মমতা ব্যানার্জি 200 কোটি টাকা খরচা করে পুরীর আদলে একটা মন্দির তৈরি হচ্ছে, এখানে তৈরি অলরেডি হচ্ছে। যে রামের নাম, যেখানে রাম জয় শ্রীরাম, যেখানে জয় শ্রীরাম বলছে, আমরা বলছি জয় সিয়া রাম। মা লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর যদি পূজা হয়ে থাকে, সীতামাতাকে বাদ দিয়ে রামের পুজো হতে পারে না। তাই সীতামাতাকে সঙ্গে নিয়ে রামের পুজো যদি হয় তাহলে সেটা ভালো হবে। রাম একদিকে থাকবে, সীতামাতা একদিকে, রাম মন্দিরের লক্ষণ একদিকে থাকবে, হনুমানের মন্দির আর একদিকে থাকবে। এইভাবে রাম মন্দির হতে পারে না। দীর্ঘদিন ধরে যেটা হয়ে আসছে, এইটার পরিবর্তন করার প্রয়োজন আছে। এবং যখন তড়িঘড়ি যখন আপনারা এই কাজটা করছেন, রামলালার প্রতিষ্ঠা করছে, প্রাণ প্রতিষ্ঠা করছেন, তাহলে মন্দির সংস্কার করে করলে ভালো হতো। আর 4 শঙ্করাচার্যকে নিয়ে করলে ভালো হতো। আমি আসছি। প্রথমে শুনলাম যে
মন্দির নিয়ে সমস্যা, তারপর শুনলাম মন্দিরের সিঁড়িতে ভিক্ষা করতে বসা হবে তাই নিয়ে সমস্যা, কত খরচ হচ্ছে সেই নিয়ে সমস্যা। এখন নতুন জানতে পারা যাচ্ছে যে সেখানে রামের পাশে সীতা থাকবেন না হনুমান থাকবেন তাই নিয়ে নাকি খুব গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সীতামাতাকে নিয়ে বলতে হবে, হ্যাঁ একটু খুব গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে। যদি আপনারা জানেন কি জানেন না আমি জানি না, এই যে শ্রী রাম বলা হচ্ছে, শ্রীয়ের মধ্যেই কিন্তু সীতা নিহিত রয়েছেন, এখানে রয়েছেন, হাসছেন স্বামী পরমাত্মা নন্দ। আমি ওনার কাছে একবার আসবো। এই শ্রীরাম আর সিয়ারাম যদি এদিকে একটু নজর রাখেন স্বামীজির কাছে, মহারাজের কাছে একবার আসবো। তারপর আমি বাকি আবার রাজনৈতিক আলোচনায় ঢুকবো, কারণ এই যে অদ্ভুত রকমভাবে যে এই নতুন যে আলোচনার মধ্যে চলে এসছি আমরা, যে শ্রীরামচন্দ্রের পাশে কে থাকবেন কে থাকবেন না, একটা ভারী অদ্ভুত আলোচনা। আমার মনে হয় মহারাজ আপনি যদি একটু এই আলোচনায় ফোকাস করেন। তারপর আমি আসছি দেবাশিস বাবুর কাছে। রাম শব্দটার মধ্যেই কিন্তু ওই শিয়া শব্দটা নিহিত রয়েছে। শ্রী শব্দ লক্ষ্যার্থক, লক্ষ্মী নারায়ণ একসঙ্গে থাকবে। লক্ষ্মীর বাচক হচ্ছে শ্রী, লক্ষ্মীর বীজ মন্ত্র ওই শ্রী দিয়ে, বীজ যেহেতু প্রকাশ্যে বলতে নেই তাই বলা হচ্ছে না, লক্ষ্মীর বীজ মন্ত্র কিন্তু শ্রী দিয়ে। আর শ্রীরাম অর্থে লক্ষ্মী নারায়ণ একসঙ্গেই উপস্থাপিত হয়, এটা শাস্ত্র বাক্য। দ্বিতীয় কথা বলি, অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এটা অশাস্ত্রীয়, তাই তো? আমি যদি বলি যে এটা অশাস্ত্রীয় নয়, তার জন্য শাস্ত্রযুক্তি দিতে হবে। কি শাস্ত্রযুক্তি? দুটি ভিন্ন কর্ম, দেবতা প্রতিষ্ঠা এবং মন্দির প্রতিষ্ঠা দুটো ভিন্ন ভিন্ন কর্ম। যদি বেদী পূর্ণায়ত হয়, যদি বেদী সম্পূর্ণ হয়ে যায়, গর্ভগৃহ সম্পূর্ণ হয়ে যায়, তাহলে সেখানে দেবতার অধিষ্ঠান হতে পারে। শৃঙ্গেরি শঙ্করাচার্যজি পরিষ্কার ভাষায় বলেছেন, এবং শুধু বলেছেন তাই নয়, তিনি তার পক্ষ থেকে লিখিত দিয়ে জানিয়েছেন গতকালই যে তার যারা অনুগামী, তার দ্বারা প্রেরিত ভক্তরা গিয়ে এবং তার প্রতিনিধিরা গিয়ে বেদী দর্শন করে এসেছে, সেটি সর্বায়ত। মন্দিরের গর্ভমন্দিরও তারা দেখেছেন, সেটা সর্বায়ত, সেখানে প্রতিষ্ঠা হতে পারে, কোনো শাস্ত্রীয় বাধা নেই। এবার শাস্ত্রের আরেকটি যুক্তি আমি দিচ্ছি, এই যুক্তিটি কিন্তু পাওয়া যায় প্রতিষ্ঠা শঙ্কর বলে যে গ্রন্থ আছে, সেই প্রতিষ্ঠা শঙ্কর দীপকে। সেখানে বলা আছে যে যদি স্বর্ণময় কপাট নির্মাণ করা যায়, তাহলে মন্দিরে কোথাও কোনো কমতি থাকলেও সেটা কাঞ্চনমাশ্রয় সর্বগুণা সন্তিহি। স্বর্ণময় কপাট থাকলে অন্যান্য কিছু ত্রুটি থাকলেও সেটা হতে পারে। আর একটা ব্যাপার বলি, যে দেবতা প্রতিষ্ঠা সেদিন হচ্ছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, আর মন্দিরের অন্যান্য অঙ্গগুলো যদি শেষ নাও হয় সেটা চলতেই পারে। শঙ্করাচার্য, আদ্যগুরু শঙ্করাচার্য, যার অনুগামী হচ্ছে পরবর্তীকালে শঙ্করাচার্যরা, সেই আদ্যগুরু শঙ্করাচার্য কিন্তু পুরীর মন্দিরে যে আমরা অন্নকূট ভোগ মন্দির দর্শন করি, সেটা তার সময় নির্মিত হয়েছিল। যখন মূল মন্দির ছিল তখন কিন্তু সেটা ছিল না। অন্ন ভোগের নানান অসুবিধা দেখে যখন আদ্য শঙ্করাচার্য গেছিলেন, তখন ওইটাকে নির্মাণ করে মূল মন্দিরের সঙ্গে সেটা অ্যাটাচ হয়ে যায়। অতএব শাস্ত্রের দিক থেকে দেখতে গেলে মন্দির অসম্পূর্ণ থাকলেও যদি বেদী সম্পূর্ণ হয়, স্বর্ণময়ের যদি কপাট থাকে, শাস্ত্রীয় কোনো বাধা নেই। অর্থাৎ আপনি বলছেন যে গর্ভগৃহ যেখানে তাই তো মহারাজ, আমি এক সেকেন্ড একটু পরিষ্কার করে নিই। অর্থাৎ আপনি বলছেন যেটা গর্ভগৃহ, অর্থাৎ যেখানে রামলালার প্রতিষ্ঠা হবে, সেটা যদি সম্পূর্ণ থাকে, তাই তো? হ্যাঁ, আপনি বসনে সাধু, আমি বসনে সাধু নাই, মনে সাধু, এটা আমি বিচার করি। যদি রাম আপনার মনেও আছে, আমারও মনে আছে, সবার এখানে মনে রাম আছে। রাম আগেও ছিল, অতীতেও ছিল, বর্তমানে ভবিষ্যতে থাকবে। চক্র ঘুরতে থাকবে, কালচক্র, রাম আবার আসবে। কিন্তু কথা হচ্ছে মন্দির যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে নতুন করে কোনো কিছু প্রয়োজন নেই। যেহেতু প্রয়োজনটা হচ্ছে ইলেকশনকে কেন্দ্র করে 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তড়িঘড়ি প্রাণ প্রতিষ্ঠা করাচ্ছে। মন্দির রাম মন্দির করছি,
না অতএব রাম মন্দির যখন আপনি বলছেন আপনি বলেছেন সেখানে শাস্ত্রীয় রামের আলোচনা লালা নয় যখন এটা হবে এই তাহলে প্রশ্নটাই আজকে আমার ডিবেটের প্রশ্ন এই প্রশ্নটা ডিবেটের প্রশ্ন কিন্তু কোন শাস্ত্রীয় প্রশ্ন ধর্মে নয় এটা আপনি যে উক্তিটা বলেন যে বইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দরকার ছিল এই সময় 700 কোটির খতিয়ান দেওয়ার আর আমি যেটা বলছি সত্যযুগে যে যতগুলো লেখা হচ্ছে 18টা পুরাণ 24টা আরে আপনি রাজনীতির কথা বলুন আপনি রাজনীতির লোক রাজনীতির কথা বলুন কোথাও লেখা আমি নেই আসছি দেবাশিস দা শিবলিঙ্গ তো শিবলিঙ্গ আপনি যেখানে দেখো আপনি জল ঢালতে পারেন শিবলিঙ্গ এখানে কেউ জল ঢালতে পারেন আপনি কি মনে করেন রাম বিপিএল ভুক্ত নাম করে মন্দির আপনি কি মনে করেন রাম বিপিএল ভুক্ত আপনি পয়েন্টে আসুন না বাদল আপনি পয়েন্টে আসুন শঙ্করাচার্যের কথা শুনবেন বাদল আপনি আমার কথা পয়েন্টে আসুন শুনবেন পয়েন্টে আসুন তো চার শঙ্করাচার্যের কথা আরে শঙ্করাচার্য লিখিত পয়েন্ট বললেন তুমি যে মন্দির অসম্পূর্ণ তাই আমরা এই মন্দির করতে পারছি না আপনার কথা কেন শুনেছে জানেন আপনার কথা কেমন শোনাচ্ছে ওইভাবে তো করবেন না না আমাকে প্রশ্ন করা হয়েছে আমার সময় বার বলুন আমার সময় চুপ করে শুনো এবার আপনার কথা মনে হচ্ছে ভূতের মুখে নাম নাম আপনি ভূতের মুখে নাম নাম আপনি আমরা বাংলায় যেটা বুঝি সেটা হচ্ছে এখানে মহারাজজি শাস্ত্র দিয়ে সব প্রমাণ করলেন কিন্তু বাংলায় আমরা যেটা বুঝি নতুন কোনো মন্দির তো নির্মাণ হচ্ছে না ওখানে তো দীর্ঘদিন ধরে পুজো হচ্ছিল রামলাল্লার একটা তিরপালের তলায় রামলাল্লাকে কষ্ট করে তাঁবুর তলায় হচ্ছিল সেই পাপীরা তাঁবুর তলায় রেখেছিল রামলাল্লাকে রামলাল্লার পুজো ওখানে হাজার হাজার বছর ধরে হচ্ছে সেই তাঁবুর তলা থেকে আমরা রাম ভক্তরা প্রাণ দিয়ে রক্ত দিয়ে মহারাজরা তাদের ভক্তি দিয়ে তাদের শ্রদ্ধা দিয়ে তাঁবুর তলা থেকে আমরা রামকে আজকে রামের যেই ভব্যতা যেটা আমাদের কর্তব্য ছিল করার সেই কর্তব্য পালন করেছি রাজনীতি করছে মমতাজ বেগম মমতা বন্দ্যোপাধ্যায় মমতাজ বেগম রাজনীতি করছে যদি এগুলো আপনারা তো ভূতের মুখে রাম রাম এই ভাষাই শুনতে হবে আপনাদের আপনারা রামের নাম লোকেদের হত্যা করেছেন পশ্চিম বাংলায় জয় শ্রীরাম দিল্লিতে মহিলাদের প্রতিদিন দিল্লিতে ধর্মীয় হত্যা করেছেন আপনারা আপনারা জয় শ্রীরামকে বেদ করেছেন এখানে দলিত মহিলাদের নবমী এই জন্য এখানে রামনবমীর উপরে ঢিল ছড়া হয়েছে আপনারা রাম ভক্তদের খুন করেছেন খুন করেছে আপনারা হনুমানগড়িতে যে গুলি চলেছিল তার সঙ্গে এর রাজ্যের শাসক দলের কি সম্পর্ক? না না দেবাশিস দা এক সেকেন্ড বাদল দা এক সেকেন্ড না 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 এটা কি বলছেন আপনি দেবাশিস দা? না দেবাশিস দা 1990 সালে হনুমানগড়িতে যে গুলি চলেছিল তার সঙ্গে উত্তরপ্রদেশ সরকার দায়ী রয়েছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কি করে বসাতে পারেন? এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গাড়ি থেকে নেমে বলেছেন দেখো কারা কারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে নাকা বসাও ঘর থেকে বের করো 21 ইলেকশনের পরে খেলা হবে মাইক বাজিয়ে রাম ভক্তদের খুন করেছে ঘর থেকে বের করে খুন করেছে এই তৃণমূল করেছে পঞ্চায়েতে আপনারা কতজন করেছেন এই পঞ্চায়েতে তৃণমূলের 17 জনকে খুন করেছে এই পঞ্চায়েতে 17 জন তৃণমূল কর্মীকে আপনারা খুন করেছেন ব্লাড গ্রুপ করেছেন ব্যারেজ বক্সে আগুন লাগিয়েছেন ব্যারেজ বক্সে জল বেগেছে ব্যারেজ বক্স ভেঙে দিয়েছে আপনারা করেছেন আপনারা সিপিএমকে নিয়ে কংগ্রেসকে নিয়ে এই বাংলা অত্যাচার করেছেন অত্যাচারের নায়ক আপনারা এখানে এইসব বাজে কথা বলবেন না রামের নামে অত্যাচার করবেন না রাম আপনাদের বলেনি যে আপনার রামের নামে টাকা তুলুন রামের নামে ভোট চান রাম বলেনি ভগবান বিষ্ণু আপনাদের বলেনি আপনারা যেটা করছেন অন্যায় করছেন রামের রামের নামে ইলেকশন 2024 এই যে সামনে নির্বাচন বলে আমি আবারও আসছি দুটো বিষয় রয়েছে শাস্ত্রীয় দিক যেটা ইতিমধ্যেই শঙ্করাচার্য চিঠি লিখে বলেছেন যে বিষয়টা শাস্ত্রীয় দিকটা এখানে বসে রয়েছেন স্বামী পরমাত্মানন্দ তিনি মহারাজজি তিনি বললেন স্পষ্টভাবে কিন্তু বিষয় হচ্ছে রাজনীতি প্রশ্ন হচ্ছে আমরা তো শাস্ত্রীয় আলোচনা করছি না এখানে
রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার তিনি এক এক সময় এক এক কথা বলছেন, সেটা তো শাস্ত্রীয় আলোচনা করার জন্য নয়। শতাব্দী রায় বলছেন যে বিপিএল তালিকাভুক্ত, শাস্ত্রীয় আলোচনা করার জন্য নয়। সায়নী ঘোষ বলছেন যে মন্দির হলে কি হবে, ওখানে বাটি হাতে ভিক্ষা করতে বসবে, এটা শাস্ত্রীয় আলোচনা করার জন্য নয়। আর আজ আলোচনা কখন হচ্ছে? কাজী মাসুম আক্তারের কাছে আসবো। যখন যারা সমালোচনা করছেন, যারা বলছেন ভোটের জন্য রাম মন্দির, ভোট ব্যাংকের জন্য রাম মন্দির, নির্বাচনের আগে রাম মন্দির, তাদের কি প্রয়োজনীয়তা পড়লো সাংবাদিক বৈঠক করে 700 কোটি টাকা মন্দিরের পেছনে খরচ করা হয়েছে, সেই উন্নয়ন তুলে ধরার কি প্রয়োজনীয়তা পড়লো? কাজী মাসুম আক্তার। আমার বড্ড দুঃখ লাগছে শ্রী রামচন্দ্রের কথা ভেবে। গোটা ভারতবর্ষে কোথাও এটা হচ্ছে না, শুধু বাংলায় হচ্ছে আমি দেখতে পাচ্ছি। খেলা হবে যে শব্দটি ছিল এতদিন ধরে, সেটা অনেক কিছু বিষয় নিয়ে খেলা হচ্ছিল, মানুষের জীবন নিয়েও খেলা হচ্ছিল। অত্যন্ত দুর্ভাগ্য, শ্রী রামচন্দ্রকে নিয়ে খেলা হচ্ছে এই রাজ্যে। এতটা খেলা হওয়া শব্দটার মানে অপশাসন, নোংরামি, নষ্টামি, ভণ্ডামি শুরু হয়েছে। খুব চিন্তা, দুশ্চিন্তার। আমি কয়েকটা কথা বলবো। রাম মন্দির ইস্যু বিজেপির সাথে রিলেটেড নয়, বিজেপির ইস্যুই নয় এটা। রাম মন্দির ইস্যু আপামর ভারতবর্ষের সেই ব্রিটিশ আমল থেকে, আজকের কথা নয়। ভারতবর্ষের তৈরিও করেনি কোনো সরকার। রাম ভক্ত বিভিন্ন প্রান্ত থেকে টাকা দিয়ে সেই ট্রাস্টের হিসেব তারা দিয়ে দিয়েছে, কোনো সরকার তৈরি করে। ভারতবর্ষের আপামর জনগণের একটা বড় অংশের মানুষ, ভুল ঠিক এই জায়গাতেই আমি যাব না, তাদের অনুভূতি, তাদের আবেগ, তাদের উচ্ছ্বাস, তাদের ভাবনা, তাদের ধর্মবোধ, তাদের চেতনার মধ্যে রাম মন্দির সেই শত বছর ধরে, শত শত বছর ধরে ছিল, আজকের বিষয় নয়। ক্লিয়ার? সেজন্য আমরা কি দেখতে পেয়েছি, দেশে প্রায় 4 লক্ষ গ্রাম থেকে অনুদান এসেছে রাম মন্দির তৈরি করার জন্য। স্ট্যাটিস্টিক বলছে, আমাদের খবর আছে। 11 কোটি দেশবাসী অনুদান দিয়েছে এই রাম মন্দির তৈরির জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা নয়, 11 কোটি ভারতবাসী অনুদান দিয়েছে। এসেছে বিদেশি অনুদান বিভিন্ন দেশ থেকে, আমেরিকা, ফ্রান্স, ইটালি, কানাডা থেকে এসেছে। এখন অবধি খরচ হয়েছে 1800 কোটি টাকা, 1800 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়েছে। এই খরচ কোত্থেকে হয়েছে দেখতেই পাচ্ছেন, যে 11 কোটি দেশবাসী অনুদান দিয়েছে। তার মধ্যে হয়তো বাদলবাবুরও টাকা থাকতে পারে, উনি তো ভালোবাসেন নামকে, নিশ্চয়ই আছে, আশা করি। এর মধ্যে রাম মন্দির নির্মাণে শুধু বাদলবাবুরা দেয়নি, শুনলে অবাক হয়ে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। কাশী আর প্রয়াগরাজে যারা ভিক্ষুক, যারা আপনার মধ্যে টাকা নেয়, তারা টাকা সংগ্রহ করেছে কত? 4 লক্ষ টাকা দান করেছে ভিক্ষুকরা। ঠান্ডা মাথায় এক এক করে বুঝুন, 4 লক্ষ টাকা। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথজি দিয়েছেন 5,100,000 টাকা। আর বাংলা থেকে, এই আমাদের বাংলা যেখানে 700 কোটি টাকা আমাদের কোষাগার থেকে মাননীয় দিয়েছেন, সেই বাংলা জনগণ ইতিমধ্যে 50 কোটি টাকা, 700 কোটি মাননীয় দিয়েছেন এই রাজ্যের মন্দির তৈরি করার জন্য। আমি একটু বলে দিচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাম মন্দির তৈরি করার জন্য জনগণ দিয়েছে 50 কোটি টাকা ইতিমধ্যে হিসাব বলছে। এরা সবাই কিন্তু বিজেপি কর্মী নন বা কিছু, রাম ভক্ত, রাম মন্দিরের জন্য তারা দিয়েছেন। এই টাকা সংগ্রহ শুরু হয়েছে কবে থেকে? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। 1965 সালে একটা রিপোর্ট দিচ্ছি, কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলা স্মারক সংগঠন রাম মন্দির নির্মাণের জন্য তখন থেকে 1 টাকার কুপন নিয়ে বাড়ি বাড়ি যাত্রা শুরু করেছে। অর্থাৎ এমন অনেকগুলো সংগঠন ইতিমধ্যে নীরবে নিভৃতে আওয়াজ না করে একেবারে গভীরতম শ্রদ্ধা থেকে এই টাকা সংগ্রহ করে রাম মন্দির তৈরি করছে। এখন প্রশ্ন হচ্ছে, রাম মন্দিরটা হচ্ছে এটা কাদের জন্য? বিজেপির পলিটিক্যাল লাভ হলে যারা দরকার নেই, ভারতবর্ষের অজস্র কোটি কোটি মানুষ, যে 11 কোটি মানুষ দান দিয়েছে, আমি তাদের কথাই বলি। 11 কোটি মানুষ তো মানুষ বা জনতা, তারা তাদের ভালোবাসা রাম মন্দির। ক্লিয়ার? ভালো মন্দ, আইন, আদালত আমি যাচ্ছি না। যদি আইনের কথা বলেন, যদি ওই বিতর্কিত ধাঁচা ভাঙার কথা বলেন, যারা এই ধাঁচা ভাঙার বিরোধিতা করেছিল তাদের আজও রাম মন্দিরের বিরোধিতা করা উচিত। মাননীয় বিরোধিতা করেছিলেন, উনি বলছে রাম মন্দির আমার কোনো আপত্তি নেই। কেন? একসাথে যায়, দুটো একসাথে যায়। যদি ওই বিতর্কিত ধাঁচা ভাঙা না হতো, রাম মন্দির হতো না। এখন বলছে রাম মন্দির আপত্তি নেই, তখন আপত্তি তাহলে ছিল। দুটো চায় না, এটা ভাবের ঘরে চুরি, এটা হিন্দু ভোটকে মাথায় রাখার জন্য চুরি। আমি শুধু বলবো, 700 কোটির কথা শুনলাম, আমি অবাক হয়ে যাচ্ছি রাজ্যটা চলছে কি। আর আপনাকে আমি চেতাবনী দিচ্ছি, আপনি মমতাজ বেগম বলবেন না আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমরা মমতাজ বেগম হতে দেবো না।
অত চালাকি করা যাবে না, সবাই দুধের গাই নয়। 700 কোটির মধ্যে জগন্নাথ মন্দির তৈরি করতে 205 কোটি, কেউ বলেনি। ভারতবর্ষে কোনো জনগণ বলেনি যে জগন্নাথ মন্দির তৈরি করতে, কেউ বলেনি। কালীঘাটের মন্দির উনি যদি টাকা নাও দিতেন, কালীঘাটের মন্দিরে যে শাশ্বত ইতিহাস আছে, ছোট বলছি এই জগন্নাথ মন্দির তৈরি, আমি বলে রাখি জগন্নাথ মন্দির তৈরি যদি আপনারা সবাই জানেন হয়তো, তুমি জাস্ট একবার রিমাইন্ডার করিয়ে দিই, মনে করিয়ে দিই একবার, এই জগন্নাথ মন্দির কিন্তু মন্দির হিসেবে সরকারি খাতায় দেখানো হয়নি, দেখানো হয়েছে এটা একটা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, অর্থাৎ কালচারাল অ্যাক্টিভিটি সেন্টার হিসেবে, যেখানে ট্যুরিজম হবে, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হবে, সেই হিসেবে দেখানো হয়েছে মন্দির হিসেবে। ওটাই ভাবের ঘরে চুরি, অর্থাৎ ট্যুরিজম ডিপার্টমেন্টের কাজ মন্দির তৈরি করা। ভালো করে শুনুন, আমি কথা বললে দাদা কথা বলবো, গলা খুব বসে থাকি। আমি বলছি ওটা হচ্ছে ভাবের ঘরে চুরি, সরকারি টাকাকে কায়দা করে দিয়ে দেওয়া। যেমন কায়দা করে দিয়ে দেওয়া হচ্ছে কোথায়, মেদিনীপুর পুরসভা, আমি আগের দিনে বলেছি, মেদিনীপুর পুরসভা কংসাবতী নদীর তীরে গান্ধী ঘাটে একটা রাম সীতার মন্দির করেছে। রাম ঠিক চলবে, সীতাতে ওদের ব্যথা আছে, সীতা নেই কি ব্যথা, রামে আছে অনেকগুলো কথা। আমি শুধু বলতে চাইছি রামকে পছন্দ নেই, রামের সাথে সীতা থাকতে হবে, কি লজিক। মানে লক্ষ্মীনারায়ণ থাকলে হবে না, শ্রীরাম মানে লক্ষ্মীনারায়ণ একসাথে থাকলে হবে না, সীতা থাকতে হবে, ইস্যু রাম একবার চলবে না, তাই যায় শ্রীরাম বলে তেড়ে যাবে, তাই রাম পুজো হলে পুলিশ আটকাবে। আমি কল্পনা করতে পারি না পৃথিবীতে কোনো ধর্ম সম্প্রদায় এমন আছে বলে আমার জানা নেই, সেই সম্প্রদায়ের একজন পুরুষোত্তম যে তাকে ভগবান বলা হয়, তার নিয়েও পলিটিক্স করে, তার পুজো করলে আটকায়, পৃথিবীর ইতিহাসে নেই। আমি দেখিনি, আমি শুধু একটা কথা বলবো, 700 কোটি টাকা কার, 700 কোটি টাকা কাজী মাসুম আক্তারের টাকা থাকতে পারে, 700 কোটি টাকা হকের চাকরি থেকে বঞ্চিত পারে না, যেখানে মানুষের পেটে খিদে, যেখানে মন্দির করতে বলেনি, যেখানে ইমাম ভাতা দিতে বলেনি, সেখানে ইমাম ভাতা দেবে, সেখানে মন্দির করবে। এই রাজনীতিটা অত্যন্ত নোংরা রাজনীতি, মানুষের পেটের খিদে, মানুষের পেট ঘুষি বেড়ে ধর্মাচরণ করে পলিটিক্স, এটা পলিটিক্স নয়, এটা কোনো দরকার ছিল? রাম মন্দির মানুষের থেকে এটা পলিটিক্স, এটা রাজনীতি। মুসলমানরা নেবে না, তাকে আমরা আমাদের ধর্মে নেব না, আমরা তাকে আমাদের ধর্মে নেব না, তাকে মমতা চলছে এটা রাজনীতি চলছে। এক সেকেন্ড, এই রাজনীতি অনেক আগে থেকে চলছে। এক সেকেন্ড, আমি সবার কাছে আসবো, শান্ত হন, আমি সবার কাছে আসবো। আমরা একটাই অনুরোধ, প্লিজ নিজের নিজের টাইমে বলুন, তাতে আপনার বক্তব্য অন্যরাও শুনবে, আমিও শুনবো, আমিও প্রশ্ন করতে পারবো। দয়া করে একসঙ্গে সবাই মিলে বলবেন না কোথায় রাজনীতি, কোন জায়গায়। আমি আগের দিন আপনাদের শোনাচ্ছিলাম সায়নী ঘোষের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর, একই দল, একই স্ট্র্যাটেজি, দু রকমের বক্তব্য। একবার ছোট্ট করে শুনিয়ে নিয়ে আমি আসছি। অনেকক্ষণ ধরে বাদলবাবু হাত তুলছেন, এদিকে দেবাশিসবাবু হাত তুলছেন। শুনুন, বৈপরীত্য, দ্বিচারিতা, একে বলবেন না বলবেন না, দেখুন একবার। মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে, নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। কারণ চাকরি নেই তো, পড়াশোনা নেই, কি আছে, শিক্ষা নেই, কর্ম নেই, অন্য নেই। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি, আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। খুব সংক্ষেপে নেব, আমি আসছি কাজীবাবু, দেবাশিসবাবু, একদম 30 সেকেন্ড। একদম কাজী মজরুম আক্তারের কথাটা সূত্র ধরে আমি বলছি, সত্যিকার এটা হিপোক্রিট রাজনীতি। যেরকম উনি আমাদের বাঙালি মুসলমান ভাইদের এক অক্ষরে উনি দুধেল গাই বানিয়ে দিলেন, দুধেল গাই বলে দিলেন আমাদের মুসলমান ভাই বোনেদের, দুধেল গাই। আর আজকে হিন্দুদের এইভাবে প্রতারণা করা, রাম ভক্তদের খুন করে তাদের রক্ত বইয়ে তারপরে লিস্ট ধরে বলা যে এই মন্দির বানিয়েছি, এ তো পাপ, পাপিষ্ঠা, পাপের কাজ এগুলো। আগে রাম ভক্তদের খুন করা, তারপরে মন্দির বানানো, এরকম এই নোংরা রাজনীতি পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে, এটা প্রত্যাখ্যান করবো। খুব সংক্ষেপে আমি বলবো, বাদলবাবুর কাছে আসবো। যে ভোট পেয়েছেন 2021 সালের 60 থেকে 65% ভোট টোটাল মুসলমানদের ভোট, তাদের কটা মসজিদ করে দিয়েছেন বলুন? কলকাতা তার আশেপাশের অজস্র মসজিদ আছে, বলি যেগুলো সংস্কারের অভাবে ঢুকছে, আপনি মসজিদ তো করে দিলেন না, 65% ভোটটা নিয়ে নিলেন।
আপনি এইটা করে কি প্রমাণ করতে চাইছেন? আপনি আবার নিজেকে বলছে মমতাজ বেগম না, তাকে মমতাজ বেগম হতে দেব না। তিনি আমাদের বন্ধু হতে পারেননি। আমাদের উনি সাত্বিক হিন্দু হতে পারেন না, উনি মুসলমান হতে পারেন। একদম বাদলবাবুর কাছে অনেক কথা হাত তুলছে। বাদলবাবু বলুন, আমি দুটো অল্প কথা সময় বলি। 30 সেকেন্ডের মধ্যে আপনি বলুন প্লিজ, মাঝখানে কেউ ইন্টারফেয়ার করবেন না। বলুন বাদলবাবু। অযোধ্যা আগেও ছিল, সত্য যুগেও ছিল, ত্রেতা যুগে, দ্রাপর যুগে ছিল, কলিতেও ছিল, বাবরের আমলের সময় থেকে গন্ডগোল শুরু হয়েছে। দুই ট্রাস্টের যে টাকা হিসাব বলেন, টোটাল 3000 কোটি টাকা উঠেছে, সরকার 3000 কোটি ঘোষণা করেছে, খরচ হচ্ছে 1800 কোটি, বাকি টাকা কোথায় যাবে? বাংলায় যে সিএ এনআরসি হবে কিনা এটা জানা প্রশ্ন। চতুর্থ সর্বশেষ আমি বলি যে যেহেতু সীতামাতার নাম নিয়েছিলাম, রামের নাম ভগবান বিষ্ণুর নাম নিয়েছি, তাই সর্বশেষে দ্বিচারিতা হচ্ছে না, না কোনো দ্বিচারিতা হচ্ছে না। মানুষের মনের ভাব, মানুষ সংস্কার করে। দিদি কি বলেছে, দিদি কি বলবে, আমি দিদিকে ফলো করি, দিদি কি বলছে, দিদিকে আমি ফলো করি, দিদি কি বলেছে, তার উপর কালকেও 4টে ন্যাশনালে আমি বলেছি, আজকেও তোমার কাছে এসেছি, বলছি সর্বশেষে বলবো ওম নমো বরদাস্তি পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাই মাং দেবী মহা লক্ষ্মী নমস্তুতে নমস্তে বরদাস ওরপে ইয়া গোবিন্দ সাধুরানী বরকচ্চনা মহা লক্ষ্মী সীতামাতার নাম মহালক্ষ্মীর অবতার সীতামাতা তার নাম নিয়েছি, ভগবান বিষ্ণুর অবতার রামের নাম নিয়েছি, আপনার কৃষ্ণের নাম নিয়েছি, বলরামের নাম নিয়েছি, আবার কলকি অবতার রাম নাম হবে না, রামায়ণ ভূতের মুখে রাম নাম দিয়ে হবে না, রামের নামে ভূতের মুখে রাম নাম দিয়ে হবে না, রামের নামে ভূতের মুখে রামের নামে টাকা তোলা, রামের নামে ভোট চাওয়া, রামের নামে 2024 লোকসভা নির্বাচন, এটা আমরা চাই না। মন্দির হোক, রাম মন্দির হোক, বাংলায় সংস্কার হোক, সারা যত মন্দির মসজিদ সব সংস্কার হোক, আপনি মনে করেন হ্যাঁ না না মসজিদ নিয়ে আমরা কোনো ভোট চাই না। রামলালা বিপিএল তালিকাভুক্ত হ্যাঁ না না পশ্চিমবঙ্গের সাধুনিগৃহীত হচ্ছে কেন? পশ্চিমবঙ্গের সাধুনিগৃহীত কেন? পশ্চিমবঙ্গের সাধুনিগৃহীত কেন? সাধুনিগৃহীত কেন? আরে সাধুনিগৃহীত কেন? যতবার সাধুদের বাধ্য মানুষ থ্যাংক ইউ সো মাচ। থেমে যান মহারাজ, আমি সহ্য করব না। আপনি মসজিদ গির্জা ফুটবল সবে সংস্কার করেছে, গির্জা গুরুদুয়ারা সবাইকে অডিও ডাউন করো, মহারাজ আপনি বলুন প্লিজ প্লিজ, একটু সৌজন্য রাখুন মহারাজ, প্লিজ 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 থামুন। পুরুলিয়ার কাশীপুরে এই যে সাধুরা নিগৃহীত হলো, এটাও কি মেনে নেওয়া যায়? আমি চার ছেলে আমি তৃণমূল মেরেছে সাধুদের, বিজেপি মানে যারা মেরেছে মুখ্যমন্ত্রী আগে আর গভর্নমেন্ট হিন্দু বিরোধী শক্তিদের করেছে, সাজাবে এটা গ্যারান্টি, কিন্তু কোনো করেন না, করবেন না। আমি পুরীর দৈতাপতি ভবানী দাস মহারাজের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, ওনার সঙ্গে কথা বলেছিলাম। পুরীর দৈতাপতি উনি কি বলছেন, সবাইকে সবকিছু বলে আহ্বান করছেন উনি যে 22 তারিখের জন্য অন্তত রাজনীতিটা দূরে রাখুন, যে রাজনীতির পাঁকে আমরা ডুবে রয়েছি। ওনার একটা বার্তা নেব, তারপর পরমাত্মা নন্দর একটা ছোট্ট বক্তব্য শুনবো প্লিজ। ये निवेदन भी है सबके, भारतवर्ष के जितने साधु संत हैं, इवन जगत गुरु शंकराचार्य हमारा चारों धाम के जो मुख्य है, 4 धाम में 4 शंकराचार्य जी, वो जगत गुरु है। राम लाला के जन्मदिन पर ना सबको रहना चाहिए वहाँ पे, स्थापना के दिन सबको रहना चाहिए वहाँ पे, बिकॉज हमारे भगवान के काम हो रहा है। আমি আসবো পরমাত্মাজি মহারাজের কাছে, সময় খুব অল্প, একদম খুব অল্প সময় মহারাজজি আপনার কাছে আসবো। যে সত্যি সত্যি যে দেশ রামের নামে, আমরা যাকে বলি রামের আদর্শ, আমরা এখনো পর্যন্ত সেই আদর্শে বড় হয়েছি। এই দেশের ছোট ছোট বাচ্চা, আমি বলি আমাদের কাছে আদর্শ ছেলে মানে কি, যে বাবা মাকে মাথার উপর রাখবে, বাবা মার কথা শুনে চলবে। আদর্শ স্বামী মানে কি, যিনি স্ত্রীকে সম্পূর্ণ মর্যাদা দেবেন। আদর্শ দাদা মানে কি, আমরা তো বিদেশি কালচার তো দেখিনি, তারা তো একটা বয়সের পর বাবা মাকে সরিয়ে দেন, নিজেরা বাইরে চলে যান। রামের আদর্শ তো আমাদের জিনে ঢুকে গেছে, ডিএনএর মধ্যে রয়েছে। তার প্রতিষ্ঠার দিন সত্যি কি সেই মন্দির, তার আলয়, তার মন্দির, তা নিয়ে এত রাজনীতি সত্যি কাঙ্ক্ষিত? সবাইকে সত্যি সত্যি দেশের মানুষজন যারা ভেতরে হয়তো রাজনীতির কথা বাইরে রেখে কখনো আড়ালে আবডালেও বলছেন যে না এটা একটা বড় কাজ হচ্ছে,
সবাইকে কি একবার আহ্বান করে ডাকা যায় না যে রাজনীতিটাকে দূরে রেখে এই একটা দিন সবাই এসে দাঁড়ান? তারপর দ্বৈতাপতিজি বলছিলেন যে আমি বলবো সবাইকে যে 22 তারিখের পর থেকে আপনারা রাজনীতি করুন, আবার 22 তারিখ পর্যন্ত রাজনীতিটা আপাতত একটুখানি বিরতিতে রাখুন। কি বলবেন? রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। রামায়ণ একদম যুদ্ধের কাব্যই নয়, রামচন্দ্র যুদ্ধের দেবতাই নন। রামচন্দ্র এবং রামায়ণ গৃহাশ্রমের কাব্য। রামকে আমরা দেখেছি আদর্শ দাদা হিসেবে, রাম এবং সীতার সম্পর্ককে আমরা দেখেছি আদর্শ গৃহাশ্রমের স্বামী স্ত্রীর ভিত্তি হিসেবে। একদম রাম রাজ্যকে দেখেছি ন্যায় প্রতিষ্ঠা হিসেবে। একদম রামের পিতৃভক্তিকে দেখেছি আমরা আদর্শ পিতৃভক্তি হিসেবে। লক্ষণকে দেখেছি আদর্শ ভাই হিসেবে। এবং সর্বত্র যে রামের গৃহাশ্রমের করুণ রসের এবং একেবারে আন্তরিকতার সঙ্গে জারিত যে কাব্য, সেই কাব্য এবং সেই কাব্যের যিনি প্রাণপুরুষ, কোটি কোটি সনাতনীর হৃদয়ের যিনি পুরুষ, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের যেদিন প্রতিষ্ঠা হবে, সেদিন আসুন আমরা সবাই সব রকম রাজনীতিকে ভুলে আমি আজকে ডিবেট শেষ করছি। প্রত্যেকে ধন্যবাদ জানাই।